আমি তো আর আপনাদের কেউ না। এতদিনে কি বুঝতে পারোনি মা তুমি আমাদেরকে? এটাও কি আজ নতুন করে বলে দিতে হবে? তুমি আমাদের জীবনের অক্সিজেন হয়ে গেছো। তোমাকে ছাড়া আমাদের জীবনের কথা আমরা ভাবতেই পাচ্ছি না। আমার ছেলের আর কি দোষ দেব? আমরা নিজেরাই যেখানে পাচ্ছি না, তখন ও বেচারির আর কি দোষ বলো তোমা? তাই তো, ছাড়ো না। কেন রাগ করে একা একা ঘরে যাবে বলো তো? আমার রাগের কি ধার ধারে? আমি ধারি, আমি ধারি। আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার রাগের ধার ধারবো না? কি চলো না, চলো না প্লিজ। সবাই বসে আছে এখানে, সবার সাথে বসবে। কেন তুমি শুধু শুধু একা একা ঘরে যাবে বলো তো? এসো। এটা আমার দুর্ভাগ্য জানো তো। আমাকে সারা জীবন সব সময় সবাই ভুল বোঝে। আচ্ছা সরি বললাম তো, সরি। কেউ ভুল বুঝবে না, আর কখনো ভুল বুঝবে না, হয়েছে? আসলে কি জানো তো, আমার মধ্যে একটা সংকোচ কাজ করে, সেটা তো বুঝতেই পারছো। সংকোচ তো শুধু তোমারই কাজ করে, আর কারোর তো সংকোচ কাজ করে না। রাইট। আচ্ছা সংকোচটা কি শুধু তোর? ওর কোনো লজ্জা থাকতে পারে না? সব সময় নিজের ফিলিংসটাকে এরকম ভাবে প্রায়োরিটি দিস না। মেয়েটার কথা একবার ভাব। বাবা, তুমি তো সবসময় ওর ফরেই কথা বলবে। 1000 বার বলবো, দেখ যে সঠিক সব সময় আমি তার হয়েই কথা বলি। বুঝতে পেরেছি। এখন নিশ্চয়ই সব দোষটা আমার, এটাই বলবে তো? আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দিয়েছো তোমরা আমাকে, অনেক ভালোবেসেছো। এই জীবনে কোনোদিনও হয়তো আমি এত ভালোবাসাই পাইনি। আমার আগে শ্বশুর বাড়িতেও আমাকে এতটা কেউ ভালোবাসেনি। শুনলে তোমরা? দেখেছো? ও ও কিন্তু অজান্তে সত্যি কথাটা বলে ফেললো। তার মানে কি, আগে শ্বশুরবাড়ি মানে কি, এখন এটাকে ও শ্বশুরবাড়ি ভাবছে। বুঝতে পারলি বাবু? এই তুমি শুনতে পেরেছো কথাটা? না না, কানটা তো শুধু তোমার একারই আছে, আমার তো নেই, তাই আমি শুনতে পাইনি। মা আচ্ছা শোনো না, ওর যখন রাগ হয় তখন রাগটাকে জল করে দেওয়ার একটা মোক্ষম উপায় আছে কিন্তু। কি বলো তো? কি? বলো বলো। কি বলতো? আমি জানি, আইসক্রিম। আইসক্রিম মানে ফ্রিজে আইসক্রিম আছে, দুটো আইসক্রিম বের করে ওর হাতে ধরিয়ে দাও এরকম করে, বাহ, ব্যাস ইমিডিয়েটলি ওর রাগ জল। আমি এক্ষুনি আনছি। এবার হাসছো না, আইসক্রিম এসে যাবে কিন্তু এক্ষুনি। এসে ভালো। এই মেয়েটার জন্য আমি আমি কতটা নিচে নেমেছিলাম, এই মেয়েটার জন্য। আচ্ছা ঠিক আছে যশ, ঠিক আছে, কাম ডাউন। তুই এখন বুঝেছিস সেটাই যথেষ্ট, আর আমার কিচ্ছু চাই না। দেখ এই ঘটনাগুলো না ঘটলে তো তুই এটা বুঝতে পারতি না, তুই একই জায়গায় দাঁড়িয়ে থাকতি। আমি একটা ব্যাপার অন্তত শিওর হয়ে গেলাম, শবনম কোনোদিন আর তোর মন পাবে না। অবশ্য তোর মন পাওয়ার ওর দরকারও হবে না, কেনই বা দরকার হবে? দেবদীপ আছে তো। এখন দেবদীপকে ইমপ্রেস করতে তো শবনম ব্যস্ত না দাদা ভাই। দেবদীপ ওকে এত হেল্প করছে, এত টাকা পয়সা দিচ্ছে, স্বাভাবিক। শুধু একটা কথা ভাবি, কি নির্লজ্জ না? এতটুকু লজ্জা নেই, এতটুকু লজ্জা নেই। এই মেয়েটা নিজের মুখে একদিন বলেছে যে যশ নাকি ওর সব, যশকে ও এতটা ভালোবাসে, যশ ওর জন্য গোটা পৃথিবীর মতো। কি নির্লজ্জ হতে পারে যে সেই মেয়েটাই এখন দাঁড়িয়ে বলছে যে যশের থেকে খারাপ কেউ হয় না। কি অ্যাটিটিউড তার, অদ্ভুত। আমি একটা কথা বলি, দেখো এখন এইসব কথাগুলো বলে না যশের মুডটা অফ করে দিও না। আমি এই শোন না, আমার দিকে তাকা, এগুলো বাদ দে, পাস্ট ইজ পাস্ট। তুই আমাকে একটা জিনিস বলতো, আমি একটা জিনিস নিয়ে প্রচন্ড টেনসড হয়ে আছে। এই কি হলো? শোন, এখন ঠান্ডা মাথায় কেসটা লড়তে হবে তো।
তোদের উকিলের সঙ্গে তোরা ঠিকভাবে কথা বলেছিস? বললাম তো দাদা ভাই তোকে, আমি বললাম তো, আমি কথা বলে নিয়েছি, আলোচনা হয়ে গেছে সেটা নিয়ে। আমাকে একবার শুধু সুযোগ দেওয়া হোক, আমাকে একটা সুযোগ দেওয়া হোক কথা বলার। আমি সমস্ত কথা, সমস্ত কেসটাকে এমনভাবে বলবো, এমনভাবে সাজাবো না, পুরো কেসটা ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াতে বাধ্য। বিচারকের যদি কোনো ভাবনা তৈরি হয়ে থাকে, যদি কোনো ধারণা তৈরি হয়ে থাকে শবনমের প্রতি, তাহলে সেটাও ধূলিসাৎ হয়ে যাবে। কোনো প্রয়োজন ছিল এত কিছুর? কোনো প্রয়োজন ছিল? ওরা নিজেরা নিজেদের মতো সংসার করত, আমাকে আর যশকে আমাদের মতো করে সংসারটা করতে দিত, তাহলেই তো এত কিছুর কোনো প্রয়োজন ছিল না। কোর্ট কাছারি, থানা, পুলিশ, নাথিং। না, তা হবে না। এখন উঠে পড়ে লেগেছে, যেভাবেই হোক, যেন তেন প্রকারেণ প্রমাণ করে দিতে হবে যে আমি খুনি, আমি পুরো প্ল্যান করেছি, আমি পুরো প্ল্যান করে শবনমকে মেরে ফেলার ছক কষেছি। স্বপ্নদীপ কিছু জানে না, কিচ্ছু জানে না। বেচারি গেছে একটা মেডিকেল ওয়ার্কশপে, ওখানে একজন জুনিয়র ডক্টরের রিকোয়েস্টে আমি নাকি ওকে প্ল্যান করেছি, স্বপ্নদীপ নাকি শবনমকে খুনের প্ল্যান করেছে। আরে বাবা, সুপারি যদি দেওয়ার হয় তাহলে তো এখানে বসে দেওয়া যায়, স্পটে যাওয়ার তো কোনো প্রয়োজনই হয় না। এই সহজ কথাটা কি কোনো মানুষ বুঝবে না? সব মানুষ কি এতই বোকা নাকি? স্বপ্নদীপ যদি এরকম একটা কিছু ছক কষেও থাকতো, তাহলে স্বপ্নদীপকে ওখানে যেতে হতো না, তো কলকাতায় বসে সেটা করতে পারতো। এই কাঁচা মিথ্যে কথাগুলো বলার কোনো মানে হয় না, কোনোই মানে হয় না। যাকে আমার বোঝা সারা, এবারও একে একে যার যার ওপরও রাগ ছিল সবার ওপর প্রতিশোধ নেবে। ও স্বপ্নদীপের ওপর রাগ ছিল, ও স্বপ্নদীপের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমার ওপর রাগ ছিল, আমার ওপর প্রতিশোধ নিচ্ছে। এখন যেভাবেই হোক ওরা নাকি প্রমাণ করেই ছাড়বে যে আমি এই পুরো খুনের পরিকল্পনাটার সঙ্গে জড়িয়ে। আমিও দেখতে চাই ও কি করে প্রমাণ করে। কিচ্ছু প্রমাণ করতে পারবে না। হঠাৎ করে গিয়ে আদালতে ও গিয়ে বলল যে দিনটা রাত, রাতটা দিন, আদালত সেটা বিশ্বাস করবে? প্রমাণ ছাড়া তো দিনটা দিনই থাকবে, রাতটা রাত থাকবে। তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। রোহিণী, তুমি তো শবনমকে খুন করার কোনো চেষ্টাই করোনি, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? কত বিচারই তো দেখলাম, যে দোষী তার কিচ্ছু হলো না, আর যে নির্দোষ তার ফাঁসি হয়ে গেল, সে ভুগলো। টাকা খাইয়ে কি না হয় বলো তো, কি না হয়? এখানেও সেরকম হতে পারে। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার বউয়ের গায়ে যদি এতটুকু আঁচ লাগে, আমি কিন্তু ওকে ছেড়ে দেব না। ওর সারা জীবন আমি তছনছ করে দেব। রোহিণীর যদি জেল হয়, একদিন না একদিন তো রোহিণী জেল থেকে ঠিকই বেরোবে, কিন্তু যে জেলের বাইরে থাকবে তাকেও সারা জীবন ভুগতে হবে। মিথ্যে অভিযোগ দিয়ে রোহিণীকে ফাঁসানোর জন্য ওকে ছেড়ে কথা বলবো না আমি, এতটুকু বলে রাখলাম। শবনম খাতুনকে আপনি ঠিক কতদিন ধরে চেনেন? অনেক ছোটবেলা থেকে। আসলে ওর ছোটবেলাটা বেশিরভাগ সময় গ্রামে আমার দাদুর বাড়িতে কেটেছে, তাই কখনো কখনো দাদুর বাড়িতে আমি গেলে ওর সাথে দেখা হতো। আর তারপর ওনার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ঠিক কখন হলো? ঘনিষ্ঠতা বলবো কিনা জানি না, তবে বড় হওয়ার পর আমি আমার বন্ধুদের নিয়ে গ্রামে দাদুর বাড়িতে গেছিলাম।
যখন ওকে শবনম বড় হওয়ার পর আমি ওকে প্রথম দেখি আমার দাদুর বাড়িতে। ঘটনাচক্রে আমি জানতে পারি যে ও আমাদেরই কলেজে ডাক্তারি পড়ছে। একটা দরিদ্র মেধাবী মেয়ে, পড়াশোনার জন্য স্ট্রাগল করছে, এবং ওর বাবা ওকে লেখাপড়া করতে দিচ্ছিল না, জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছিল। সেই জায়গা থেকে সেটা শোনার পর ওর প্রতি আমার একটা সহানুভূতি তৈরি হয়। হ্যাঁ স্যার, প্লিজ কিপ আ নোট অফ ইট, যা সহানুভূতি। রোহিণীর সাথে তখন আমার বিয়ে প্রায় ঠিক, এবং সেই সময় শবনমের সাথে আমার দেখা হয়। এবং আমরা যখন গ্রাম থেকে ফিরে আসি তখন ওর বাবা ওকে জোর করে কোনো একজন ভদ্রলোকের সাথে বিয়ে দিয়ে দিতে চাইছিল। আমার পিসি ওই গ্রামেই থাকে এবং আমার পিসি ওকে খুব ভালোবাসে। আমার পিসি আমাকে ফোন করে জানায় যে ওর এরকম অবস্থা, ও খুব বিপদে আছে এবং ওকে হেল্প করার জন্য আমাকে বলে। আমি সেটা শোনার পরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমি যখন গ্রামে পৌঁছই তখন সেখানে দেখতে পাই বিয়ের আসরে বসবে ঠিক এমন সময় ও সেখান থেকে পালিয়ে আসে। ওর পেছনে তাড়া করছিল ওর বাবা এবং ওই গ্রামের কিছু লোকেরা। তাদের হাতে অস্ত্র ছিল এবং ওর বাবা ওকে মারতে গিয়ে আমি ওকে বাঁচাতে যাই এবং তখনই আমার হাতটা কেটে যায়। ওই উন্মত্ত জনতার হাত থেকে ওকে বাঁচানোর জন্য আমি আমার হাতের রক্ত দিয়ে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। এটা নিছকই একটা কৌশল ছিল, ইওর অনার। এটা আদালত, আদালত এই ধরনের সত্যি মিথ্যের লড়াই চলতেই থাকে। তাও তুমি যশ বোসের কথা একদম হার্ট হয় না। কি করে বলো তো একটা মানুষ এতটা বদলে যেতে পারে? কি করে দেবদীপ? আজকে আমার সাথে যে ওর সম্পর্ক ছিল, কই আমি তো অস্বীকার করতে পারি না, তাহলে ও কি করে অস্বীকার করে? তুমি তোমার সাথে এই জগৎটাকে মিলিও না। কারেক্ট? ঠিক আছে, ঠিক আছে, ঠিকই হয়েছে। এবার মুডটা ঘুরে যাবে। তোমায় এবার ডাকবে বোধ হয় আন্টি। তুমি যা বলবে একটু ভেবে চিনতে বলো প্লিজ। তোমার আমার উপর কোনো ভরসা নেই? আন্টি এরকম ভাবে ভুল বুঝো না, তুমি বুঝতেই তো পারছো আমার অবশ্যই তোমার উপর ভরসা আছে। আমার ভীষণ টেনশন হচ্ছে, আমার ভীষণ নার্ভাস লাগছে। আচ্ছা বেশ, তারপর বলুন। তারপর ওকে আমি আমাদের বাড়িতে আশ্রয় দিই এবং এই যে আমি বাধ্য হয়েছিলাম একটা কৌশল করে ওকে বাঁচাতে, যদিও বা সেটা সিঁদুর ছিল না, সেটা ছিল আমার শরীরের রক্ত। ওকে বাঁচাতে গিয়ে আমার হাত কেটে যায় এবং এই হাতের রক্ত দিয়ে আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। ও সেটাকেই আমাদের বিয়ে বলে মেনে নেয়। তারপর তো আমার রোহিণীর সাথে ফর্মালিটিটা হয়ে যায়, কিন্তু বিয়ের পর একটা দিনও আমাকে ও সুখী হতে দেয়নি। ও সবসময় আমার উপর একটা চাপ সৃষ্টি করে রাখতো। ও আমাকে এটা বলতো সবসময় যে ওই আমার আসল স্ত্রী। আর আমি সত্যি এই চাপের সাথে আমি আর পেরে উঠছিলাম না। তাই রোহিণীর সঙ্গে আমি ব্যালেন্স করতে না পেরে ওর সাথে আমার ভীষণ অশান্তি শুরু হয়। একটা সময় আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় এবং আমি ওকে বিয়ে করতে বাধ্য হই। বিয়েটা করার পর আমি বুঝতে পারি আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করেছি।
তার আগেও আমি এটা শুনেছিলাম, আমি জানতাম যে শবনমের একটা চারিত্রিক গন্ডগোল আছে। তারপরও আমি এটা এক্সপিরিয়েন্স করেছি, এটা দেখেছি যে ও ও করতে পারে না এমন কোনো কাজ নেই। আই মিন, ওর স্বার্থের জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে। নিজের ক্যারিয়ারের জন্য ও সব কিছু করতে পারে। এনিওয়েজ, আমাদের হানিমুনটা ঠিক হয়ে উঠছিল না, তার কারণ আমার মন ছিল না। আমার বারবার রোহিণীর কথা মনে পড়ছিল, আর আমার খারাপ লাগছিল রোহিণীর জন্য। সেই কারণে আমি মনে মনে ভেতরে ভেতরে আমি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিলাম। আমাদের হানিমুনটাতে বারবার বাধা আসে, বাট ফাইনালি আমি এই অশান্তিটা থেকে বাঁচার জন্য হানিমুনটা প্ল্যান করে ফেলি। আমরা সমুদ্রে যাই, আর তারপর যে ঘটনাটা ঘটেছিল এটা আপনারা সবাই এখানে জানেন। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, যে সত্যি 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 শবনম খাতুনকে কি কেউ খুন করার চেষ্টা করেছিল? কখনো না, কেউ এরকম কোনো প্ল্যান করেনি। যেই রোহিণীর নামে ও দোষ দিচ্ছে সেই রোহিণীর সাথে কিন্তু তার কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল। রোহিণীর মা সাংঘাতিক অসুস্থ ছিল, শি ওয়াজ সিরিয়াসলি ইল। রোহিণী ওর অসুস্থ মাকে নিয়ে আর ওর চাকরি নিয়ে ওর প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল। আমার হানিমুনে যাওয়ার একটুও ইচ্ছে ছিল না, আমার খুব খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি কতটা স্বার্থপর, আমার মতন স্বার্থপর এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু শবনম খাতুন এমন একজন ব্যক্তি যে কন্টিনিউয়াসলি আমাকে প্রেশারাইজ করছিল, আমাকে রোজ বলতো যে হানিমুনে কবে যাবে, নিয়ে চলো হানিমুনে। তার জন্য বাধ্য হয়েছিলাম হানিমুনে যাওয়ার জন্য। আমার খারাপ লাগার কারণ আছে। রোহিণীর সাথে আমার সম্পর্কটা না থাকলেও আমি তো একটা সময় ওর স্বামী ছিলাম, সেই জায়গা থেকে আমার খারাপ লাগছিল। এনিওয়েজ, আমরা হানিমুনে যাই। ইনফ্যাক্ট যাওয়ার পরেও আমার মাথার ভেতরে, আমার মনের ভেতরে এটাই চলছিল যে রোহিণী কি করে ওই দিনগুলো কাটাচ্ছে, কি করে ওর অসুস্থ মাকে নিয়ে ওই দিনগুলো ও কাটাচ্ছে একা। আমরা সমুদ্রে যাই এবং ঠিক সেই সময় রোহিণীর ফোন আসে আমার কাছে। রোহিণী ওর মায়ের অসুস্থতার জন্য আমার কাছে একটা মেডিসিনের কম্পোজিশন জানতে চায়। ও চায় আমি একটা মেডিসিন প্রেসক্রাইব করি ওর মার জন্য, আর সেটা আমি করিও। তারপরেই ঠিক এই দুর্ঘটনাটা ঘটে। আমার মনে হয় না 700 কিলোমিটার দূর থেকে রোহিণী শবনম খাতুনের কোনো ক্ষতি করার জন্য এই ধরনের কোনো প্ল্যান করবে। আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, রোহিণী দু একটা ছোটখাটো ভুল করেছে ঠিকই, কিন্তু রোহিণীর জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি নিরপেক্ষভাবে ওর ভুলগুলো দেখেন তাহলে আপনারা দেখবেন যে সেগুলো ভুল, কিন্তু তার পেছনে মেজর কিছু কিছু কারণ আছে। এনিওয়ে, আমি এখানে রোহিণীকে গার্ড করার জন্য আসিনি, আমি এসেছি নিজের কথাগুলো বলতে। আমি মনে করি যে শবনম খাতুনকে মারার চেষ্টা কেউ করেনি, কেউ কোনো প্ল্যান করেনি। এটা পুরোটাই একটা বানানো, একটা তৈরি করা গল্প। দেবদীপকে পেয়ে ওই গল্পটা তৈরি করেছে। দেবদীপকে না পেলেও আমার কাছে ফিরে আসতো, ঠিক ফিরে আসতো। দেবদীপকে পেয়েছে বলে আমার কাছে ফিরে আসেনি। ও যেদিন জানতে পেরেছে যে আমার বিয়ে হচ্ছে সেদিনই আমার কাছে ফিরে এসেছিল। তার কারণ ওই একই দিনে ওরও বিয়ে হওয়ার কথা ছিল।
এবং ও সেই দিনই এটা প্ল্যান করে নেয়, সেটা ঠিক করে নেয় যে ও আমাকে সুখী হতে দেবে না, নিজে সুখে থাকবে, নিজে খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে, কিন্তু আমার জীবনটাও ছাড়খাড় করে দেবে। এবং আমার যেখানে বিয়ে হচ্ছিল সেখানে এসে ও এটা কনফার্ম করতে চেয়েছিল, ও দেখতে চেয়েছিল যে রোহিণীর সাথে আমার বিয়েটা হচ্ছে কি হচ্ছে না। তারপর থেকে ইওর অনার, শবনম খাতুনের মাথার মধ্যে একটা ডেভিলস ওয়ার্কশপ চলতে থাকে। ওর ভেতরে যে শয়তানিগুলো আছে সেগুলো প্রকৃতভাবে নাড়াচাড়া দিয়ে ওঠে। ও আমার জীবনটা ছাড়খাড় করবে বলে ও রোহিণীকে যেভাবেই হোক দোষী সাব্যস্ত করবে, জেলে পাঠাবে, আমাকে সুখে থাকতে দেবে না, আমার জীবনটা ছাড়খাড় করেই ছাড়বে।